নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আমার আজকের আলোচ্য বিষয় প্রধানত যে বিষয়টি নিয়ে বা যে রোগটি নিয়ে, সেই রোগেই এখনকার সমাজে প্রায় প্রতিটি শ্রেণীর মানুষ আক্রান্ত হয়ে চলেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচেয়ে ভাবার মতো বিষয়, যে পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বা সংখ্যাতত্ত্বের নিরীক্ষে যেটা দেখা গিয়েছে যে 45 থেকে 64 বছর বয়সী মানুষদের ক্ষেত্রে এই রোগ হবার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই রোগটি হলো অস্টিওপোরোসিস, আর এটি হলো হাড়ের ক্ষয়জনিত একটি রোগ। আজকে আমরা জানব যে অস্টিওপোরোসিস কি, এটি কি ধরনের রোগ। এটি হলো হাড়ের একটি রোগ। এই রোগে আমাদের শরীরের হাড় বা বোনস ক্রমাগত দুর্বল হয়ে যেতে শুরু করে এবং আস্তে আস্তে হাড়ের ক্ষয় দেখা যেতে শুরু হতে পারে। অনেক সময় বোনস বা হাড় এই রোগটি হবার ফলে বা অস্টিওপোরোসিসের মতো রোগ হবার ফলে এতটাই দুর্বল হয়ে যায় যে কোনো রকম আঘাত লাগলেই তা ভেঙে যেতে পারে। এবং বোনস বা হাড় হলো একটি লিভিং টিস্যু, যেটি ক্রমাগত ভাঙছে আবার করছে, অর্থাৎ ব্রোকেন ডাউন হচ্ছে আবার রিপ্লেসমেন্টও হয়ে যাচ্ছে। এবং অস্টিওপোরোসিসের মতো রোগ হলে যেটা হয় যে নতুন বোনসের ক্রিয়েশন আর হয় না, পুরনো বোনস লস হওয়ার পরেও, আর এটি হলো অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিসের মতো রোগ হলে যেটা হয় যে আমাদের বোন ডেনসিটি এবং বোন মাসের পরিমাণ অনেকটাই হ্রাস পায়, আর এটাই হলো অস্টিওপোরোসিস। এবার যেটা জানার বিষয় যে অস্টিওপোরোসিস ঠিক কী কারণে হতে পারে। কারণগুলি হলো, নাম্বার 1 ইনফ্ল্যামেশন, নাম্বার 2 হলো ইমমবিলাইজেশন। এই ইমমবিলাইজেশনটা কি? যদি অনেক দিন ধরে বা অনেক সময় ধরে কোনো জয়েন্টকে ইমমবিলাইজ অবস্থায় রাখা হয়, অর্থাৎ সেই জয়েন্টের মুভমেন্টকে রেস্ট্রিক্টেড করে রাখা হয়, তার ফলেও কিন্তু হতে পারে। আর এই মুভমেন্টকে রেস্ট্রিক্টেড করে দেওয়ার ফলে যেটা হয়, আমাদের শরীরের দুই ধরনের সেল রয়েছে বা কোষ রয়েছে, অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। এই দুই ধরনের সেল আমাদের শরীরের হাড়ের গ্রোথ বা বোনসের গ্রোথকে স্ট্রং করে। এদের দুজনের যে অ্যাক্টিভিটিস রয়েছে বা অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্টের যে অ্যাক্টিভিটি, সেটা অনেকাংশে বাধাপ্রাপ্ত হয়, তার ফলেও কিন্তু এটা হতে পারে। এবং প্রলংড বেড রেস্টের ফলেও কিন্তু হতে পারে। এর পরের পয়েন্টটি হচ্ছে নাম্বার 3, সেটি হলো সেনাইল অস্টিওপোরোসিস, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে হাড়ের ক্ষয়টা হচ্ছে, সেটি হলো সেনাইল অস্টিওপোরোসিস। নাম্বার 4 হচ্ছে জুভেনাইল অস্টিওপোরোসিস, মানে অনেকের আমরা দেখতে পাই যে অ্যাডোলেসেন্ট এজেও কিন্তু এই ধরনের হাড়ের ক্ষয় আস্তে আস্তে দেখা দিচ্ছে। ইট ইজ এ ভেরি রেয়ার কেস, তবু এটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডাক্তাররা। এর পরের পয়েন্টটি হচ্ছে এন্ডোক্রাইন কজেস, অর্থাৎ যাদের কুজিং সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন করার ফলে এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের ফলে
বোনের যে ম্যাট্রিক্স সেটি গঠিত ঠিকমতো হয় না বা তার গঠন ঠিকমতো হয় না, তার ফলেও হতে পারে। তারপরে যেটা রয়েছে হাইপার থাইরয়েডিজম, এবং তার সাথে অ্যাক্রোমেগালির মতো রোগ থাকলে কিন্তু এটি হতে পারে, এই অস্টিওপোরোসিসের মতো রোগ দেখা দিতে পারে। এর পরের পয়েন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি মনে করি। তার পরের পয়েন্টটি হচ্ছে ক্রনিক ম্যালনিউট্রিশন, এবং এটি হয় স্কারভির মতো রোগ হলে হতে পারে, আবার প্রোটিন ম্যালনিউট্রিশন হলেও কিন্তু হতে পারে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বোন ম্যারো ডিসঅর্ডার। সেটি হলো ক্রনিক মায়োলোমা এবং লিউকেমিয়াসের মতো রোগ হলেও কিন্তু আমরা অস্টিওপোরোসিসের মতো জিনিস দেখতে পাই। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো এই রোগের সিমটম বা এই রোগের রোগ লক্ষণগুলি কী কী। নাম্বার 1 হলো ব্যথা, অ্যাকিউট বোন পেন বা হাড়ের যন্ত্রণা। এই ব্যথা বাড়তে পারে স্পাইন ফ্লেক্স করার সময় এবং জার্কিং মুভমেন্ট কিছু হলে সেই ক্ষেত্রে। নাম্বার 2 হলো পেনটা কিন্তু অ্যাকিউট হবে। নাম্বার 3 হলো মাল্টিপল ফ্র্যাকচার থাকতে পারে। নাম্বার 4 হলো স্পাইন ছোট হয়ে যেতে পারে ভার্টিব্রি কোলাপস করার ফলে। এর পরের পয়েন্টটি হলো স্পাইন বেঁকে যেতে পারে বা ভার্টিব্রা বেঁকে যেতে পারে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি কাইফোসিস। আর পরবর্তীতে থোরাসিক কেজ শ্রাঙ্কেন বা সংকুচিত পর্যন্ত হয়ে যেতে পারে। এবার বলি হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে কিন্তু এর জন্য অত্যন্ত ভালো চিকিৎসা রয়েছে, কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বলার আগে যে কথাটা বলে নেওয়া সবচেয়ে জরুরি বলে আমি মনে করছি, সেটি হলো যে হাড়ের ক্ষয়টুকু হয়ে গিয়েছে সেই রিপ্লেসমেন্ট কিন্তু মেডিসিন দ্বারা করা সম্ভবপর নয়, কিন্তু আর যেন ক্ষয় বাড়তে না পারে সেইটা কিন্তু মেডিসিন দ্বারা করা সম্ভব। আর এর জন্য একজন পেশেন্টের বা একজন রোগীর সবচেয়ে যেটা রাখতে হবে সেটা হলো পেশেন্স বা ধৈর্য, কারণ এই ধরনের চিকিৎসা সবসময় কিন্তু লং টার্ম হয়। হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করি। উই ট্রিট দ্য পেশেন্ট বাট নট দ্য ডিজিজ। তবুও সিমটম সিমিলারিটির ওপর ভিত্তি করে যে সমস্ত মেডিসিন এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, মেডিসিনগুলি হলো নাম্বার 1, ফার্স্ট মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্বোনিকাম 200। নাম্বার 2 হলো সাইলেশিয়া 6X। পরবর্তী মেডিসিন হলো ক্যালকেরিয়া ফস 3X। তারপরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফ্লুট 3X। এর পরের মেডিসিনটি হলো রুটা 200। আরও রয়েছে ব্রায়োনিয়া 30, রাস্টাক্স 30। ব্যথার জন্য অসম্ভব ভালো কাজ করে হলো ম্যাকফস 200। এক্সেসিভ পেলেও কিন্তু এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করবে। এর পরের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে ক্যালসিয়াম সাপ্লিমেন্টও কিছু এসেছে, যেটি পেটেন্ট মেডিসিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেরকম দুটি মেডিসিনের কথা আমি বলবো। নাম্বার 1 হলো হোমিওক্যাল, নাম্বার 2 হলো অস্টিওফিট। এই দুটি মেডিসিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এই রোগের জন্য। এবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে
প্রশ্নটা আজকালকার সমাজে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেটি হলো, একটু বয়স বাড়ার সাথে সাথে আপনারা ঠিক কিভাবে আপনাদের হাড়ের যত্ন নেবেন। নাম্বার 1 পয়েন্ট হলো ডায়েট বা খাদ্যাভ্যাস। যে খাদ্যাভ্যাসে অবশ্যই আপনাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ইনক্লুড করতেই হবে, এবং 19 থেকে 50 বছর বয়সী অ্যাডাল্ট পারসন এবং একটু এজেড পারসন, যাদের মধ্যে রয়েছে 51 থেকে 70 বছর বয়সী মানুষদের ক্ষেত্রে আমি বলবো যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম অবশ্যই ইনটেক করতেই হবে খাবারের সাথে। নাম্বার 2 হলো ভিটামিন ডি ইনটেক করতে হবে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে। নাম্বার 3 হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতেই হবে, অর্থাৎ এক্সারসাইজ, যোগা এবং ডায়েট। এই তিনটির সংমিশ্রণে একটি খুব ভালো ট্রিটমেন্ট হবে এবং আপনারা অচিরেই এই অত্যন্ত একটি জটিল রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। শেষ করছি এই কথাটা বলে যে ওষুধ যা খাবেন তা কিন্তু ডাক্তারের পরামর্শ মতোই কিন্তু খাবেন। আরও অনেক মেডিকেল ইনফরমেশন সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিন। লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।